ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর অস্ত্র কারখানা ধ্বংস। এদিকে বাইডেনের আটকানো 24,000 রাইফেল ইসরায়েলকে দিতে পারে ট্রাম্প। মার্কিন পদক্ষেপ মোকাবেলায় রাশিয়া পরমাণু সক্ষমতা বাড়াতে পারে। আর থাকছে যুক্তরাষ্ট্রে আবারও প্লেন বিধ্বস্ত। আবারও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপে যা বললেন কানাডার প্রধানমন্ত্রী। ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর অস্ত্র কারখানা ধ্বংস। চলমান যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, শুক্রবার রাতে লেবাননের পূর্ব অঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়ে বিমান বাহিনী আইডিএফ। বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযানে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করা হয়েছে। বেকা লেবানন সিরিয়ার সীমান্তবর্তী একটি অঞ্চল। যে কারখানাটি ধ্বংস করা হয়েছে সেটির অবস্থান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়েই সিরিয়ার আসাদপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে হিজবুল্লাহ অস্ত্র সরবরাহ করতে বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। 1 বছরের বেশি সময় ধরে সংঘাতের পর 2024 সালের 27 নভেম্বর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে এই 1 বছরের সংঘাতে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক স্থাপনা ধ্বংস এবং গোষ্ঠীটির প্রেসিডেন্ট হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ পর্যায়ের সব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে 1982 সালের প্রতিষ্ঠার পর বর্তমানে সবথেকে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। বাইডেনের আটকানো 24,000 রাইফেল ইসরায়েলকে দিতে পারেন ট্রাম্প। ইসরায়েলকে 24,000 অ্যাসেট রাইফেল দিতে পারে ট্রাম্প প্রশাসন। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই চালানের স্থগিত আদেশ দিয়েছিলেন। গোপন রাখার স্বার্থে এক মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলের 24,000 অ্যাসল্ট রাইফেল সরবরাহের উপর সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আরোপিত স্থগিত আদেশ প্রত্যাহার করতে পারে। 2023 সালের অক্টোবরে ইসরায়েল 3 কিস্তিতে $34 বিলিয়ন 24,000 অ্যাসল্ট রাইফেল অর্ডার করেছিল। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পররাষ্ট্র দপ্তরে অস্ত্রের চালান সরবরাহ না করার আদেশ দিয়েছিল বলে জানা গেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে ডেমোক্রেট আইন প্রণেতারা আশঙ্কা করেছিলেন রাইফেলগুলো অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপনাকারী দখলদারদের হাতে চলে যেতে পারে এবং ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনের বিরুদ্ধে সহিংসতা এগুলো ব্যবহার করতে পারে। 2023 সালের অক্টোবরে অতি ডানপন্থী রাজনীতিবিদ এবং ইসরায়েলের সাবেক নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির বলেছিলেন, তিনি অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনাকারীদের সুরক্ষার জন্য সশস্ত্র বেসামরিক মিলিশিয়া তৈরি করবেন। এর আগে ইসরায়েলকে 2,000 পাউন্ডের শক্তিশালী একটি বোমার চালান দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ইসরায়েলকে 2,000 পাউন্ড বোমা দেওয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। মার্কিন পদক্ষেপ মোকাবেলায় রাশিয়া পরমাণু সক্ষমতা বাড়াতে পারে। পশ্চিমাদের প্রতি স্পষ্ট সংকেত হিসেবে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকারের কথা পুনর্ব্যক্ত করেছে। মস্কো বলেছে, যেসব রাষ্ট্রের কাছে পরমাণু অস্ত্র নেই কিন্তু পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর সমর্থন নিয়ে আগ্রাসন চালাবে, তার জবাবে সেই সব রাষ্ট্রের বিরুদ্ধে মস্কোর পরমাণু অস্ত্র সরবরাহের অধিকার রয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষত রুদ গ্রুসপিপ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, বিশ্বব্যাপী মার্কিন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমাগত সম্প্রসারণ কৌশলগত অস্ত্র কমানোর যে কোনো সম্ভাবনাকে কার্যকরভাবে শেষ করে দিচ্ছে এবং কৌশলগত অংশীদারত্বকে বাধাগ্রস্ত করছে। মস্কো বলেছেন, এই উদীয়মান বাস্তবতার মধ্যে দ্বিপক্ষিক প্রেক্ষাপটে ঐতিহাসিক কৌশলগত স্থিতিশীলতার কথা বলার আর সম্ভব নয়। তাতে আরেকটি বিভ্রান্তিকর মধ্যে পড়ার ঝুঁকি সৃষ্টি হবে। তিনি জোর দিয়ে বলেছেন, রাশিয়া স্বচ্ছতা এবং আস্থা তৈরির ব্যবস্থার প্রতি নিজেদের প্রতিশ্রুতিপূর্ণ মূল্যায়ন করবে এবং পারমাণবিক ঝুঁকি ও হুমকি নিয়ে আলোচনা স্থগিত করবে, কারণ রাশিয়ার কৌশলগত এবং অকৌশলগত পারমাণবিক প্রতিরোধ শক্তিকে দুর্বল করার জন্য পশ্চিমাদের নিরলস প্রচেষ্টার মধ্যে এই ধরনের আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে আবারও প্লেন বিধ্বস্ত।
যুক্তরাষ্ট্রে আবারও প্লেন বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উত্তর পূর্ব লিফানিয়ানটেন রুদ্রেড বুলবাক এবং কটম্যান্ড ইভেরিওয়ের কাছে এই বিমানটি বিধ্বস্ত হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী বিধ্বস্ত হয়ে বিমানটি কয়েক বাড়ির উপর পড়েছে। এতে সেখানকার বাড়িঘর ও যানবাহনে আগুন ধরে গেছে। নিচে থাকা বেশ কয়েকজন মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সন্ধ্যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এর ভিতরে 6 জন ছিলেন। বিবিসির সংবাদ অংশীদার বিসিএস একাধিক মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্লেনটি একটি মেডিকেল পাসপোর্ট মিশনে ছিল এবং এর ভিতরে চিকিৎসকও একজন শিশু রোগী ছিলেন। উদ্ধার কাজে অংশ নিয়েছেন জরুরি কর্মীরা। সেখানে এখন তারা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এছাড়া জনগণকে দুর্বল স্থল থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়েছে। ফিলাডেলফিয়ার মেয়র অচল পার্ক এক সংবাদ সম্মেলনে বলেন, নগর কর্তৃপক্ষ এখনও হতাহতের সংখ্যা জানে না, তবে হতাহতের জন্য দোয়া করার অনুরোধ করেছেন তিনি। এছাড়া বিমানের কোনো ধ্বংসাবশেষ দেখলে 911 নম্বরে কল দেওয়ার কথা বলেছেন। আবারও 3টি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। গাজায় যুদ্ধবিরত বন্দী বিনিময় চুক্তির আওতায় আবারও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার তাদেরকে ডেমোক্রটসের কাছে হস্তান্তর করেছে হামাসের সদস্যরা। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিস শহরে ফরাসি ইসরায়েলি নাগরিক ওফের কালদেন এবং ইসরায়েলি নাগরিক ওয়ার্ডেন ভেসকে রেড ক্রসের কাছে স্থানান্তর করা হয়েছে। প্রায় 1 ঘন্টা পর গাজার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটিতে এই রেড ক্রস কর্মকর্তাদের কাছে আমেরিকান ইসরায়েলি নাগরিক ক্রিত গিসকে স্থানান্তর করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, খান ইউনিস এবং গাজা উপত্যকায় স্থানীয় শত শত হামাস যোদ্ধাকে লাইনে দাঁড়িয়ে উৎকৃষ্ট জনতাকে নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। এই 2 স্থানে কালদেন, বিতাস এবং গিনেসকে পৃথকভাবে আন্তর্জাতিক রেড ক্রসের প্রতিনিধিদের কাছে স্থানান্তর করা হয়। এ সময় কালদেন এবং জিবাসকে উপস্থিত ফিলিস্তিনের হাতে নাড়তে এবং অভিবাদন জানাতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আকমান এবারের বন্দি বিনিময়কে আগের ধাপগুলোর তুলনায় সুসংগঠিত বলে বর্ণনা করেছেন। এর আগে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের 5 জন ও 3 ইসরায়েলি সহ মোট 8 জনকে মুক্তি দেয় হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পায় প্রায় 110 ফিলিস্তিনি। দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত 19 জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম ধাপের 6 সপ্তাহে যুদ্ধবিরতিতে 33 জন ইসরায়েলি মুক্তি দেবে হামাস। বিনিময়ে 376 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েলি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপে যা বললেন কানাডার প্রধানমন্ত্রী। কানাডা, মেক্সিকো ও চীন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন, যা কার্যকর হবে আজ শনিবার থেকে। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নতুন বাণিজ্য যুদ্ধের কথা জানিয়ে প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের। ট্রুডো বলেছেন, কানাডা যুক্তভঙ্গ প্রতিশোধ নেবে, তবে কিভাবে প্রতিশোধ নেওয়া হবে সে ব্যাপারে কিছু বলেনি তিনি। পাশাপাশি সামনের দিকে কানাডার অর্থমন্ত্রী কিছুটা খারাপের দিকে যেতে পারে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অপরিশোধিত তেল কাছে কানাডা থেকে। ওয়াশিংটনের মোট তেল আমদানির প্রায় 55% সরবরাহ করে অকোয়া। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের প্রেক্ষাপটে শুক্রবার উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসছে ট্রুডো। কানাডা যুক্তরাষ্ট্রের সামনের সম্পর্ক নিয়ে সেই বৈঠক আলোচনা হয়। আলোচনার সময় ট্রুডো বলেছেন, আমি বিষয়টিকে হালকাভাবে দেখতে পারছি না। সামনের দিনগুলোতে আমাদের অর্থনৈতিক কঠিন সময় পার করবে। আমি জানি কানাডিয়ানরা চিন্তিত, তবে আমি তাদের জানাতে চাই ফেডারেল সরকার তাদের সমর্থন রয়েছে। নির্বাচিত হওয়ার আগ থেকে ট্রুডো শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন, যা মূলত সীমান্তে অবৈধ অভিবাসন এবং মাদক প্রবাহের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে তিনি তুলে ধরেছিলেন। 3 কারণে শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প। বৃহস্পতিবার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, প্রথম কারণটি হলো এই সব দেশের মানুষেরা প্রচুর পরিমাণে আমাদের ভূখণ্ডে ঢুকে পড়েছে। দ্বিতীয় কারণ, মাদক, ফেনলিনের মতো এসব সব অবৈধ ঔষধ যা আমাদের দেশে প্রবেশ করেছে। দ্বিতীয় কারণ, ভর্তুকি যা আমরা কানাডা ও মেক্সিকো দিয়ে আসছি। ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের জেরে ওয়াশিংটনের সঙ্গে প্রতিশোধের নতুন করে বাণিজ্যিক যুদ্ধের শুরুর সম্ভাবনাকে প্রবল করেছে, যা আগে ছিল একচেটিয়া চীনের সঙ্গে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অকোটা ও মেক্সিকো প্রশাসন নতুন রাস্তা অবলম্বন করবে।